এই ফসল গেছে বাচ্চা বাচ্চা লই আমরা কি করি চলি, সব ধ্বংস হয়ে গেছে। আমরা পানি নিচুই ধান কাটতেছি। হাওড়ে আবারও কৃষকের কান্না। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে হাজার হাজার হেক্টর জমির ফসল। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন দিশেহারা চাষি। বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কিনছে সরকার। সন্ধ্যায় চুক্তি সই করবে বিমান বাংলাদেশ। ব্যয় হবে প্রায় 37,000 কোটি টাকা। প্রথমটি আসবে 2031 সালে। 2 বছর ধরে অচল অবস্থা তথ্য কমিশনে। নিষ্পত্তির অপেক্ষায় শত শত অভিযোগ। নতুন কমিশন গঠনে বাছাই কমিটি চূড়ান্ত, জানালেন মন্ত্রী। যোগ্যদের নিয়োগের তাগিদ। একই পরিবারের 7 সদস্যের মাদক সিন্ডিকেট। অবৈধ কারবারে গড়েছে সম্পদের পাহাড়। অর্থ পাচার সহ সবার নামে একাধিক মাদকের মামলা থাকলেও অধরা চক্র। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। জয় নিয়ে আশাবাদী বিজেপি তৃণমূল 2 শিবিরই। 4 মে চূড়ান্ত ফল। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। হাওরে আবারও কৃষকের কান্না। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন দিশেহারা চাষি। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে ডুবেছে প্রায় 4,000 হেক্টর জমির বোরো ধান। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের হাওরের 10 উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে 11,000 হেক্টর জমির ফসল। তাই বাধ্য হয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন কৃষক। এদিকে মৌলভীবাজারে জুড়ি নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খরচও বাঁচবে না, এমনকি বদলা কিষেনি টাই বাঁচবে না। রেসিতে এনার ক্ষতিগ্রস্ত বেশি। একবার গৃহস্থ করে আমরা 12 মাস চলি, এখন আমরা এই ফসল গেছে বাচ্চা বাচ্চা লই আমরা কি করি চলি। পানি, সার, ওষুধ যে খরচ, তাতে তো এখন আর জমিতে যাওয়ার মন চাচ্ছে না, কারণ সব ধ্বংস হয়ে গেছে। ক্ষতি হয়েছে এই খরচা রাউরের, এটা কইবার মতন না। মায়ে বইনে খান নাই রুইলে কি করে যে বাঁচমু, ওই কৃষির উপরে আমরা নির্ভর। একটা বছরে আমরা ওই দানটা পাই। হাওড়া অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতির খবর জানাতে সুনামগঞ্জে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস এবং কিশোরগঞ্জে আছেন নূর মোহাম্মদ। শুরুতে যাচ্ছি জয়ন্তের কাছে। জয়ন্ত, সুনামগঞ্জে দুর্ভোগে থাকা কৃষকদের এই সময়টাতে এসে একটি সুখবর দিয়ে শুরু করতে হচ্ছে, কারণ আজকে সুনামগঞ্জের আকাশে রোদ উঠেছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীতে 18 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল রাতে বৃষ্টিপাত হয়েছে। আজ সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার ছিল এবং এখন রোদ উঠেছে। জানেন যে টানা কয়েকদিন বৃষ্টিপাতের কারণে কিন্তু সুনামগঞ্জের মানুষজন একেবারেই ভোগান্তিতেই আসলে তারা রয়েছে, এবং অনেকেই আসলে আপনারা জানেন যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে কিন্তু যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলগুলোতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু সুনামগঞ্জে এই মৌসুমে 2,63,000 হেক্টর যে বুরো ধানের আবাদ হয়েছে তার মধ্যে কিন্তু 51% এখন পর্যন্ত কর্তন করা হয়েছে, অর্থাৎ 1,12,000 হেক্টর জমি এখনো কিন্তু কাটার বাকি রয়েছে। তো এই সময় এসে অনেকেই আসলে এই জলাবদ্ধতার কারণে অনেকেই আধা পাকা ধান কিন্তু কেটে ফেলছেন। এই যতটুকু আছে ততটুকু ধান আসলে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু এই যতটুকু কাটছে সেগুলো আসলে বৃষ্টির কারণে শুকাতে পারছিলেন না। যেহেতু আজকে বৃষ্টি হয় নাই, সকাল থেকে রোদ উঠেছে, তাই সুনামগঞ্জের কৃষকদের মুখে হাসি আমরা কিছুটা দেখেছি, কিছুটা সময়ের জন্য স্বস্তি দেখেছি। আজকে তারা ধানটা শুকাতে পারছেন, এবং এখনো আমরা যদি দেখাই যে এখনো কিন্তু এখানে যারা কৃষক, আমরা এই মুহূর্তে দেখার হাওরে রয়েছে, এখানে কৃষকরা কিন্তু কুমোর পানিতে নেমে কিন্তু তারা ধান কাটছেন, এবং তারা অনেকে অভিযোগ করছিলেন বিভিন্ন সময় সারা বছরই চাইলে অনেক উদ্যোগ নেওয়া যেতে পারে, সুইচ গেট নির্মাণ থেকে শুরু করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারে প্রশাসন, সেই ব্যাপারে আসলে প্রশাসনের উদাসীনতা এমনটাই অভিযোগ করছিলেন কৃষকরা। এছাড়াও আসলে তারা বলছিলেন যে সুনামগঞ্জের হাওরে যে বাঁধ রয়েছে সেই বাঁধও দুর্নীতি থাকার কারণে কিন্তু সেই বাঁধগুলো ভেঙে যায়। আমরা দেখেছি মধ্যনগরে 2টি বাঁধ কিন্তু ভেঙে গেছে, এটি একমাত্র কারণ বলছে কৃষকেরা, সেখানে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ করেছেন তারা। এই ছিল আমার কাছে আসলে সুনামগঞ্জের দেখার হাওর থেকে সবশেষ তথ্য। এবার কিশোরগঞ্জে যেতে চাই, সেই কিশোরগঞ্জের হাওরের খবর জানবো সহকর্মী নূর মোহাম্মদের কাছ থেকে।
গত কয়েকদিন এই টানা বৃষ্টিতে কিশোরগঞ্জের বিস্তীর্ণ বড়ু জমির ধান পানিতে তলিয়ে গেছে। আর কৃষি বিভাগের তথ্য মতে কিশোরগঞ্জের হাওর উপজেলার 3টি উপজেলার মধ্যে 5,000-এরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই 5,000 বেশি জমি যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আজকে টানা বৃষ্টির পরে আপনি জানেন যে গতকাল আসলে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল 160 মিলিমিটার। আজকে বৃষ্টিপাত অনেকটাই কম হয়েছে এবং সকাল থেকে রোদ উঠেছে। কৃষকরা চেষ্টা করছেন যে জমির ধান যে আছে জমির ধান কেটে আনার। আমরা এখন যে মিঠামন উপজেলার গোপদিঘি হাওরে রয়েছি, এই গলদিঘি হাওরে এখানকার কৃষকরা দেখছি যে এই যে কোমর সমান বা বুক সমান পানি থেকে ডুবিয়ে ধান কেটে নৌকায় করে এই উঁচু স্থানে নিয়ে আসছেন, মাথায় করে ধান বহন করছেন এবং এইখানে এনে বাড়িতে নেওয়ার চেষ্টা করছেন। তারা যেটি বলছেন, যারা যেটুকু ক্ষতির মুখে পড়েছেন যতটুকুই ধান সংগ্রহ করা যায় ততটুকুই আসলে তাদের জন্য ভালো, কারণ এই একটি মাত্র ফসলের উপরেই সারা বছরের ভরণ পোষণ, সন্তানের লেখাপড়া সহ পরিবারের সব কিছু খরচ নির্ভর করে মহাজনের ঋণ পরিশোধ করতে হয়। কাজেই আর কৃষি বিভাগ যেটি বলছে যে কিশোরগঞ্জে 1,68,000 হেক্টর জমিতে এবার বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক জমির ধান কাটা হয়েছে। বাকি যে ধানগুলো আছে বিপুল পরিমাণ ধান আছে, সেগুলাই অনেকগুলো পানিতে জলাবদ্ধতা হয়ে আছে এবং এই তারা যেটি বলছেন যে এই কষ্ট করে তাদেরকে কাটতে হচ্ছে। জমির যে শ্রমিক সংকট রয়েছে, তবে তারা বলছেন যে যদি বৃষ্টিপাত আর না হয় এবং রোদ থাকে তাহলে ভালোই তারা ওই জমির ধান তারা কেটে গোলায় তুলতে পারবেন। তো কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে বোরো ধান যে তলিয়ে গেছে এ নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে দলীয় সুপারিশে বিভিন্ন কমিশন ও সংস্থায় পদত্যাগ অপসারণ শুরু হয়। এর মধ্যে প্রধান তথ্য কমিশনার সহ এক কমিশনারের স্বেচ্ছায় পদত্যাগ, অপর এক কমিশনারকে অপসারণ ও বাতিল হয় এক সচিবের নিয়োগ চুক্তি। এতে শূন্য হয়ে পড়ে তথ্য কমিশন। প্রায় 2 বছর ধরে অচল অবস্থা সরকারি এই সেবা সংস্থার। এতে বাধাগ্রস্ত হচ্ছে নাগরিকের অবাধ তথ্য পাওয়ার অধিকার। আর মন্ত্রী বলছেন নতুন কমিশনের জন্য চূড়ান্ত হয়েছে বাছাই কমিটি। আরও জানাচ্ছেন কামরুল হাসান। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে 2009 সালে তথ্য অধিকার আইনের অধীনে গঠিত হয়েছিল তথ্য কমিশন। উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছে থাকা তথ্য নাগরিকদের কাছে সহজলভ্য করা এবং তথ্য না পেলে তার প্রতিকার নিশ্চিত করা। কিন্তু সরকার পরিবর্তনের প্রায় 2 বছর হলেও এখনও নতুন করে গঠিত হয়নি তথ্য কমিশন। এতে নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার তথ্য পাওয়ার পথ এখন কার্যত অনিশ্চয়তায়। পাশাপাশি নিষ্পত্তির অপেক্ষায় কমিশনে জমা পড়ছে শত শত অভিযোগ। তথ্য কমিশন না থাকায় সরকারি দপ্তর থেকে তথ্য না পেলে নাগরিকদের প্রতিকার চাওয়ার সুযোগও সীমিত হয়ে পড়েছে। ফলে জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রশ্নে তৈরি হয়েছে শূন্যতা। এদিকে সরকার বলছে কমিশন গঠনের প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষ। প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের বিচারক চূড়ান্ত হলে শীঘ্রই অনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। এরপরই গঠিত হবে কমিশন। বিধিমালা অনুযায়ী আমাদেরকে প্রথমে বাছাই কমিটি করতে হবে। জাতীয় সংসদের 2 জন প্রতিনিধি থাকবেন এবং প্রধান বিচারপতি কর্তৃক বিচার বিভাগের একজন প্রতিনিধি থাকবেন এবং গণমাধ্যমের একজন প্রতিনিধি থাকবেন। প্রধান বিচারপতির কাছ থেকে নামটা পেলেই বাছাই কমিটি হয়ে যাবে। বাছাই কমিটি হলেই তথ্য কমিশন গঠন করার কাজ চূড়ান্ত হবে। তথ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার এমন মন্তব্য করে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান বলেন, কমিশন না থাকায় রাষ্ট্রীয় সংস্থাগুলোর কার্যক্রমের তথ্য পাওয়ার অধিকার ব্যাহত হচ্ছে। আর কমিশন গঠনের পেছনে বিলম্বের কারণ হিসেবে বিগত আওয়ামী লীগ সরকারের কমিশনের উপর অনাস্থাকেও কারণ হিসেবে দেখছেন তিনি। কমিশনের যে কার্যক্রম সেটা তো অনুপস্থিত থাকতে পারে না। ওই সরকারের নিয়োজিত বা ওই সরকারের নিয়োগ করা কমিশনের বিষয়ে বা কমিশনের উপর পরবর্তী যারা সরকার এসেছেন তাদের আস্থা না থাকার কারণেই এই কমিশন ভেঙে দিতে হতে পারে। তথ্য কমিশন পুনর্গঠনে রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। প্রশাসন এবং রাজনীতিকে আমরা গুলিয়ে ফেলি। যারা ক্ষমতায় আসেন রাজনৈতিক দলগুলো তারা চান তার পছন্দের লোক, আর কিন্তু সেটা হওয়া উচিত না। আইনের অধীনে পরিচালিত হবে, সেখানে কারো পছন্দ অপছন্দে হওয়ার কথা নয়। নতুন তথ্য কমিশন গঠিত হবে এবং সেই কমিশনে বিতর্কিত লোক না থাকে, দলীয় লোক না থাকে।
বিশেষজ্ঞদের মতে তথ্য কমিশন কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি রাষ্ট্রীয় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অধিকারের অন্যতম রক্ষা কবচ। তাই দ্রুত কমিশন পুনর্গঠনের দাবি এখন আরও জোরালো। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার জামিলের মরদেহ ঢাকায় পৌঁছাবে সোমবার, জানালো দূতাবাস। বৃষ্টির লাশ শনাক্তে চলছে ডিএনএ পরীক্ষা। বিচার দাবিতে ফ্রান্সে মানববন্ধন। বাবা, 3 মেয়ে, 2 মেয়ের জামাই এবং 1 পুত্রবধূ, মোট 7 জনের পারিবারিক মাদক সিন্ডিকেট। অবৈধ মাদক কারবারের মাধ্যমে মালিক হয়েছে বিপুল সম্পত্তির। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সম্প্রতি মানি লন্ডারিং এর মামলা করেছে তাদের বিরুদ্ধে। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পরিবারটির আদ্যোপান্ত। আমিনুল ইসলাম ও সঞ্জয় মজুমদারের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, মাছ মুরগি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সবই পাওয়া যায় এখানে। পাশেই রেল লাইন, এই অংশটুকু আবার পরিচিত অন্য কারণে। এখানে হাত বাড়ালেই মেলে মাদক। কারওয়ান বাজারের ফুটপাতে আলু পেঁয়াজের ব্যবসা করতে করতে একটি পরিবার কিভাবে জড়িয়ে গেল মাদকের ব্যবসার অন্ধকারে, এবারের অনুসন্ধানে তুলে ধরা হবে বিস্তারিত। তাদের বসবাস এখন টঙ্গীর দত্তপাড়া এলাকায়। দত্তপাড়ার দিঘির পাড় এলাকা। ভর দুপুরে এলাকার কিশোরদের জটলা। জানতে চাওয়া কসিমউদ্দিন রোডের ঠিকানা। তাদের দেখানো পথে গিয়ে মেলে না গন্তব্য। তাদের নিয়ে বছর 3 আগে কাজ করেছেন এমন 2 জন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে সময় সংবাদ। এবার তাদের দেয়া ঠিকানায় গিয়ে পাওয়া গেল একটি 4 তলা বাড়ি। বলছিলাম এক পরিবারের 7 সদস্যের মাদক সিন্ডিকেটের কথা। এই বাড়িটি তাদেরই একজনের, নাম রেশমা খাতুন। সিঁড়িতেই কথা হয় রেশমার স্বামী মহিদুলের সঙ্গে। উঠলা ব্যস্ত 1500 টাকা, 2000, যে আমরা যে যত সেল হইতো তত টাকাই তারা পাইতো আর কি। তো যাক, তো মনে করেন এক সময় সবাই 8টা-10টা মামলা এইভাবে খাইছে। খাওয়ার পরে আমরা এই জায়গায় ফিরত আসি। সিঁড়িতেই কথা হয় আসমা, রেশমা আর লিজার মায়ের সঙ্গেও। তিনি দিলেন ভিন্ন তথ্য। মায়ের লগে আমরা জিতের আগে কথাবার্তা কই না, এ দুটো ফাস্টের জামাই যদি করলো, তুই আবার এই আমার লগে মিললি থাকলে তোর মতন মাইয়া পরিচয় দিতাম না। আমরা পরিচয় দিনের দ্বারা যাইও না, কথাবার্তা কই না, কোনো সম্পর্ক নাই। এই এলাকাতেই আসমার 6 তলা ভবন আছে। এবার মহিদুলকে নিয়ে আসমার বাড়ির উদ্দেশ্যে সময় সংবাদ। মিনিট 10 চেষ্টা করেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। দ্বিতীয় দিনের মতো টঙ্গীর দত্তপাড়া এলাকায় সময় সংবাদ। মাদক কারবারি আসমা বেগমের সন্ধানে মূলত এই বাসায়। হঠাৎ রেশমার ফোন। তিনি জানান এক সময় মাদকের ব্যবসা করলেও এখন তারা ভালো হয়ে গেছেন। আমি রেশমা, বুঝছেন, আমরা 3টা বোন, আমার বোন জামাই যে কোনো একটা করে পরিস্থিতির শিকার। আমি আজ বয়স হলো আমার 40। আজ থেকে মনে করেন না হলো 15 থেকে 20 বছর আমরা একদম ভালো হয়ে গেছে। এখানে বাড়িঘর খুঁজে 6-7 বছর। আমাকে 10টা মামলা আছে। আমার আপনারা হাতায়া কোর্ট কাছারি যেখানে হোক আমার দেখবেন যে আমার 10টা মামলা আছে নাকি। রেশমার স্বামী মহিদুলের মোবাইল থেকে জাহানারা নামে একজনও ফোন দিয়ে এই প্রতিবেদককে সমাধানের পথ আছে কিনা জানতে চান। আগে একটু বুঝা টুজা লন, তারপরে আগে সাইলেন্ট না, বুঝছেন। সরাসরি আর কি কথা কন, এটার কি কোনো একটা সমাধান নাই? সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে একই পরিবারের বাবা, 3 মেয়ে, 2 জামাই এবং 1 পুত্রবধূ, মোট 7 জনের পারিবারিক চক্রটি অবৈধ মাদক ব্যবসার সিন্ডিকেটের মাধ্যমে অর্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলে লেনদেন করেছে। 5 কোটিরও বেশি টাকা নিজেদের ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য পাওয়ার দাবি সিআইডির। ইন্টেলিজেন্স কালেকশন করে জানা গেল যে আসলে তারা যে আমাদের মানি লন্ডারিং যে প্রেডিকেট অফেন্স, মাদকদ্রব্য
পাচার বা মাদকদ্রব্য কারবারের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং অনেকগুলো মামলাও তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আছে। অভিযুক্ত রেশমা খাতুনের বিরুদ্ধে 10টি, লিজা বেগম ওরফে লিপি আক্তারের বিরুদ্ধে 7টি, মানিক মিয়ার বিরুদ্ধে 5টি, আসমার বিরুদ্ধে 3টি এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও এক বা একাধিক মাদকের মামলা রয়েছে। 2009-10 সালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গাঁজার ব্যবসা দিয়ে উত্থান পরিবারটির। ধীরে ধীরে তাদের মাদকে কারবার বড় হতে থাকে, একসময় তাতে যোগ হয় ইয়াবা। কোনো বৈধ উপার্জনের ব্যবস্থা না থাকা সত্ত্বেও বিপুল সম্পদের মালিক হয়েছে মাদকের এই পারিবারিক সিন্ডিকেটটি। বুলবুল রেজা, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। মহান মে দিবসে কাল নয়াপল্টনে শ্রমিক মহাসমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, ইশতেহার অনুযায়ী শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করবে সরকার। উৎপাদক ও ভোক্তার মধ্যে দূরত্ব কমানো ও মজুরি বাড়ানো সরকারের অন্যতম পরিকল্পনা। ক্ষমতা আসার পরে জাতীয় সংসদে এর আগে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, শ্রম আইনের সংস্কার, সেটা তারা অনুমোদন করেছেন। এটা আইনে পরিণত হয়েছে। এটা যথেষ্ট নয়, আরও কিছু সংশোধন, আরও কিছু পরিবর্তন প্রয়োজন বলে আমরা মনে করি। এগুলো নিয়ে আমরা যথাসময়ে সরকারের সঙ্গে কথা বলবো। এই নিয়ে বা ত্রিপক্ষীয় কমিটিতে আলোচনা হবে এবং আলোচনার প্রেক্ষিতে আইনের প্রয়োজনীয় সংশোধন হবে বলে আমরা আশা করি। অন্যদিকে শ্রমজীবী মানুষের অন্যান্য যেসব সমস্যা, সেগুলো নিয়েও প্রয়োজনে আইন করতে হবে, প্রয়োজনে বিধিমালা প্রণয়ন করতে হবে, প্রয়োজনীয় সরকারি নির্দেশ জারি করতে হবে, করে শ্রমিকদের সমস্যার সমাধান করতে হবে। সময় সংবাদে আরও থাকছে। নারী টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে দুপুরে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেটে ব্যাটিং ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য। আজও আছে বৃষ্টির শঙ্কা। এবার বাণিজ্যের সংবাদ। প্রায় 37,000 কোটি টাকায় মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সন্ধ্যায় ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার রুটে এবং 737 ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক বিভিন্ন রুটে চলাচল করবে। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার লক্ষ্যে চূড়ান্ত চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, যা হবে বিমানের ইতিহাসে বহর সম্প্রসারণের সবচেয়ে বড় সিদ্ধান্ত। জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে তাদের প্রতিনিধি চুক্তিতে সই করবেন। চুক্তির আওতায় 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার ও 4টি বোয়িং 737-8 ম্যাক্স কিনবে বিমান বাংলাদেশ। এতে ব্যয় হবে প্রায় 37,000 কোটি টাকা। কিস্তিতে অর্থ পরিশোধ করা হবে 10 থেকে 20 বছর মেয়াদে। বোয়িংয়ের কাছ থেকে প্রথম উড়োজাহাজটি 2031 সালের অক্টোবরে ও বাকিগুলো 2035 সালের নভেম্বরে বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার রুটে এবং 373 ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক বিভিন্ন রুটে চলাচল করবে। এয়ারক্রাফট লাগবে দুটো রিজনের জন্যই। একটা হলো যে মার্কেট শেয়ার নিতে হবে, নাহলে তো কোনোদিনও গ্রোথ হবে না। ফ্রম ডিফারেন্ট ডেস্টিনেশনস এন্ড দেন ফ্রম গোয়িং অন টু আদার ডিফারেন্ট ডেস্টিনেশন। তো বিমানকে তো সেভাবেই নেটওয়ার্কিংটা করতে হবে। বিমানের এই বড় আকারের ক্রয়াদেশ নিয়ে গত 3 বছর ধরে বোয়িং ও এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা চলছিল। বিগত আওয়ামী লীগ সরকারের সময় 10টি এয়ারবাস কেনার একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে 2024 সালে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমানোর কৌশলগত চাপে অন্তর্বর্তী সরকার বোয়িংয়ের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। 2041 সালের মধ্যে বিমান বাংলাদেশের বহর 47টি উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের 2 মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিনের আদেশ দেন।
এদিকে সালিনা হায়াৎ আইভীর আরও 5 মামলায় হাইকোর্টের দেয়া জামিনের বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। এদিকে 7 মার্চের ভাষণ বাজানোর ঘটনায় শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন। গত 7 মার্চ শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ বাজিয়েছিলেন ইমি সহ কয়েকজন। এই ঘটনায় কয়েকজনকে মারধর করা হয় এবং ইমিকে পুলিশের হাতে তুলে দেন ডাকসুর কয়েকজন নেতা। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল আসতে শুরু করেছে। বিভিন্ন সংস্থার জরিপে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ম্যাট্রাইজ অনুযায়ী বিজেপি পেতে পারে 146 থেকে 161 আসন, অন্যদিকে পিপলস পালস অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 178 থেকে 189 আসন। ভারতের নির্বাচনী ইতিহাস বলছে অনেক ক্ষেত্রেই এসব বুথ ফেরত জরিপ মেলে না। রাজ্যটিতে এবার 2 দফায় ভোট হয়েছে। রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। জয় নিয়ে আশাবাদী তৃণমূল বিজেপি 2 শিবির। রাজ্যটির মোট আসন 294, সরকার গঠন করতে প্রয়োজন 148 আসন। আগামী 4 মে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। খেলার খবর, নারী টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 1:30টায়। বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে একেবারেই ছন্দে নেই টাইগ্রেসরা। ওয়ানডেতে 2 ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর একই অবস্থা টি-20তেও। ব্যাটিংয়ে টপ অর্ডার থেকে রান আসছে না নিয়মিত। মিডল অর্ডারে সোবাহানা মুস্তারি চেষ্টা করে যাচ্ছেন একা, কিন্তু সঙ্গীর অভাবে কাজে আসছে না কিছুই। বোলিংয়েও ছন্দে নেই মারুফা নাহিদারা। লঙ্কান টপ অর্ডারের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে তার সবকটি ম্যাচেই। দ্বিতীয় টি-20-র আগে প্রস্তুতে কোনো কমতি রাখেনি জ্যোতি বাহিনী। ছন্দে ফিরতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এই ফসল গেছে বাচ্চা লই আমরা কি করে চলি, সব ধ্বংস হয়ে গেছে। আমরা পানি নিচুই ধান কাটতেছি। হাওড়ে আবারও কৃষকের কান্না। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে হাজার হাজার হেক্টর জমির ফসল। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন দিশেহারা চাষি। বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কিনছে সরকার। সন্ধ্যায় চুক্তি সই করবে বিমান বাংলাদেশ। ব্যয় হবে প্রায় 37,000 কোটি টাকা। প্রথমটি আসবে 2031 সালে। এবং 2 বছর ধরে অচল অবস্থা তথ্য কমিশনে। নিষ্পত্তির অপেক্ষায় শত শত অভিযোগ। নতুন কমিশন গঠনে বাছাই কমিটি চূড়ান্ত, জানালেন মন্ত্রী। যোগ্যদের নিয়োগের তাগিদ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ যশোয়া। খেলার সময় না আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।